হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2025 এর অঙ্কের যে 17 নম্বর স্কুল আছে, এটা নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল এর 4 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 3 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে 4-এর 1 দাগে আছে যে রাহালা ও নাজমা একটি ব্যবসায়ে 1050 টাকা লাভ করে। রাহালার মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে নাজমার মূলধন কত? তাহলে এখানে আমরা জানতে হবে যে দুইজনের লভ্যাংশের বা লাভের অনুপাত যা হবে, মূলধনের অনুপাতও ঠিক তাই হবে। তাহলে মোট লাভ হয়েছে 1050 টাকা, তার মধ্যে রাহালা পাচ্ছে 630 টাকা। তাহলে এখান থেকে আমরা নাজমার যে লাভ সেটা বের করতে পারবো। তাহলে এখানে হলো মোট লাভ সমান 1050 টাকা। তারপরে রাহালা লাভ সমান 630 টাকা। অতএব নাজমার লাভ এক 1050 টাকা থেকে 630 টাকা বিয়োগ করতে হবে। তাহলে এটা হলো 420 টাকা লাভের অনুপাত। তো এখানে প্রথম রাহালা আছে, এখানে প্রথম রাহালা, পরে নাজমা। তাহলে লাভের অনুপাত, রাহালার ছিল 630 টাকা আর নাজমার ছিল 420 টাকা। 10 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 63:42, আর 21 দিয়ে ভাগ করলে 3 21 63, আর 21 2 42, অর্থাৎ 3:2। এরপরে তাদের মূলধন বের করতে হবে, এখানে নাজমার মূলধন বের করতে হবে। তাহলে অতএব রাহালার মূলধন বাই নাজমার মূলধন সমান 3/2। বা দেখো, প্রশ্নের মধ্যেই বলা আছে যে রাহালার মূলধন 900 টাকা, তাহলে আপার পার্টটা 900 টাকা আর লোয়ার পার্টে আছে নাজমার মূলধন। এটা সমান 3/2। তাহলে এখান থেকে পাবো নাজমার মূলধন সমান, এর কোনাকুনি 3 আছে, তাহলে 3টা নিচে আসবে আর এই দুটো সংখ্যা গুণ হবে। 3 লিখলাম, 900 × 2 টাকা, 3 3 9, তাহলে এটা 300, 300 আর 2 গুণ করলে 600 সমান 600 টাকা। তাহলে 4-এর 1 হয়ে গেল। 4-এর 2, সুদের পর্ব 6 মাস হলে 10% বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের সুদ আসল কত হবে? তো এখানে এটা সূত্র দিয়ে করা যায়, আবার লিখে লিখে করা যায়। তো এখানে যেন সূত্র দিয়ে করাটাই, লিখে লিখে করাটাই সোজা। তো এখানে সুদের পর্ব 6 মাস, তাহলে বার্ষিক 10% সুদ, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ। ছমাসের সুদটা বের করে নেব। 100 টাকায় 1 বছর মানে 12 মাস, 12 মাসের সুদ সমান 10 টাকা। তাহলে 6 মাসের সুদ হবে সমান 5 টাকা। তাহলে প্রথম বছরের আসল
প্রথম বছরের আসল এটা আছে 1600 টাকা। এবার 6 মাস পর পর চেঞ্জ হচ্ছে, তাহলে প্রথম 6 মাসের 5% সুদ সমান 1600 ইন্টু 5/100 টাকা। তো কেটে দিলে এখানে পাচ্ছি 16, 5 80 সমান 80 টাকা। তো প্রথম 6 মাস হয়ে গেল। তাহলে দ্বিতীয় 6 মাসের আসল আমাকে 1.5 বছর বের করতে হবে। তাহলে দ্বিতীয় 6 মাসের আসল সমান 1600 প্লাস ওই 80 টাকা সমান 1680 টাকা। তাহলে দ্বিতীয় 6 মাসের 5% সুদ তো এটা হবে 1680 ইন্টু 5/100 টাকা। আট 4 সমান 84 টাকা। তারপরে হবে তৃতীয় 6 মাসের আসল সমান এখানে 1680 প্লাস 84 টাকা সমান 4 আর 0 4, 8 আর 8 16, 6 হাতে 1, তাহলে 1764 টাকা। তৃতীয় 6 মাসের 5% সুদ সমান 1764 ইন্টু 5/100 টাকা। তো এখানে যদি কাটি এটা হবে 5 20 100, 10 দুগুণে 20, আর এটা 2 দিয়ে কাটলে 2 দিয়ে 1764কে ভাগ করছি, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, তাহলে এটা হবে 8 8 2, 8 8 2/10 টাকা। তাহলে 10 আছে যেহেতু একের পিঠে একটা শূন্য, তাহলে 88.20 টাকা। এবার 3খানা 6 মাস চলে গেল, তাহলে 1.5 বছর। 100 1 × 1 = 2 বছর পর সুদ আসল বা বছরের সুদ আসল সমান এখানে 1764 প্লাস 88.20 টাকা। তো এখানে 2 হলো, 8 4 12 2 হাতে 1, 8 4 12 2 হাতে 1, 8 6 14, 14 আর 1 15 হাতে 1, তাহলে এটা হলো 1852.20 টাকা। তাহলে এটা উত্তর। এরপরে 2 দাগ। আচ্ছা 2 হয়ে গেল। 3 কে এর মান কত হলে এই সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হবে? বীজদ্বয়ের বর্গের সমষ্টি। তো এখানে সমীকরণটা আছে 6x² প্লাস x প্লাস k = 0। তো এটা 1 নম্বর নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা ধরে নেব। মনে করি 1 নম্বর সমীকরণে বীজদ্বয়
আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, অর্থাৎ -1/6, ও আলফা বিটা সমান সি বাই এ, অর্থাৎ k/6। তাহলে এটা k/6। এখন যে বীজদ্বয়ের বর্গের সমষ্টি এখানে 25/36 বলা আছে। প্রশ্নানুসারে তাহলে প্রথম বীজ আলফা তার বর্গ, দ্বিতীয় বীজ বিটা তার বর্গ, সমষ্টি মানে প্লাস, এটা হলো 25/36। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিতে পারি আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 25/36, বা এখানে আলফা প্লাস বিটা এর মান আছে -1/6, তার হোল স্কোয়ার 2 ইন্টু আলফা বিটা এর মান আছে k/6 ইজ ইকুয়াল টু 25/36। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 1 6 6 36, 1/36 মাইনাস k/3 ইজ ইকুয়াল টু 25/36। তাহলে k/3 সমান লিখতে পারবো, একে ওইদিকে নিয়ে যাই, একে এদিকে নিয়ে আসি, তাহলে 1/36 মাইনাস 25/36, তাহলে এটা 36 36 নিচে আছে, 1 - 25 তো -24/36 হবে। k/3 সমান হচ্ছে 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 3 × 36, তাহলে k/3 সমান -2/3, বা k সমান 3টা এর সাথে গুণ হবে -2/3 ইন্টু 3, 3 3 কেটে দিলাম, সমান -2। তাহলে k এর মান পাচ্ছি -2। এরপরে 4 এর 4, a:b সমান c:d সমান e:f হলে দেখাও যে প্রত্যেকটি অনুপাতের মান এর সমান। তাহলে এটা সমান কে ধরে নেব, আর পরের যে অনুপাতটা দেওয়া আছে বড় অনুপাত, ওর মান কে হবে সেটা প্রমাণ করতে হবে। সমান কে ধরি, অতএব এ সমান বি কে, সি সমান ডি কে, ও ই সমান এফ কে। অতএব 3a প্লাস 4c মাইনাস 5e বাই 3b প্লাস 4d মাইনাস 5f সমান ACE এর মানগুলো জানি, বসিয়ে দেব। a এর মান b কে 3 ইন্টু b কে প্লাস c এর মান d কে, তাহলে 4d কে, মাইনাস e এর মান f কে, তাহলে 5f কে, নিচে 3b প্লাস 4d মাইনাস 5f, তাহলে উপর থেকে কে কমন নেব, কে কমন নিলে 3b প্লাস 4d প্লাস মাইনাস 5k, নিচে 3b প্লাস 4d মাইনাস ওইখানে 5f কেটে দিলাম উপর নিচে সেম বলে, সমান কে। তাহলে কি হলো, এই প্রত্যেকটা অনুপাত কে এর সমান, আবার এটাও কে এর সমান, অর্থাৎ এটা প্রত্যেকটা অনুপাতের সাথে সমান, বা প্রত্যেকটা অনুপাতের মান এটা। অতএব প্রতিটি অনুপাতের মান a প্লাস 4c মাইনাস 5e, তারপর 3b প্লাস 4d মাইনাস 5f প্রমাণিত লিখতে হবে, যেহেতু দেখাও যে ছিল।
4 5। পাশের প্রদত্ত চিত্রে BCDE একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটা সিডিকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো, সিডিকে এফ পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। বিজি সমান্তরাল বিজি না ডিজি সমান্তরাল ডিজি এই বি এর সাথে সমান্তরাল। কোণ বিসিডি 95 ডিগ্রি, বিসিডি এটা 95 ডিগ্রি দেওয়া আছে। জিডিএফ 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি দেওয়া আছে। সিবিই এর মান নির্ণয় করতে হবে, সিবিই এর মান বের করতে হবে। তাহলে এটা 95 ডিগ্রি আছে, এটা 95 ডিগ্রি। আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরপর সম্পূরক, তাহলে এটা মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। এটা 95 মানে এটা 85। এটা যখন 85 পেয়ে গেলাম, এটা সমান্তরাল, তাহলে এই কোণ এবং এই কোণ একান্তর কোণ। এটা 85 পেলে এটাও 85 পাবো। এটা যেই 85 পেলাম, আমরা এখান থেকে এই কোণটা বের করতে পারবো, কারণ এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তাহলে এখানে যখন 85 পেলাম, 85 আর এখানে 25 আছে, যোগ করে দেবো, যোগ করে সেই কোণের সমান এটা হবে। তাহলে এখানে লিখবো এটা সমান্তরাল। তাহলে এটা যখন 95 ডিগ্রি পেলাম, এটা আমরা পাবো। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা 95 হলে এটা হবে 85। বিইডি কোণ বিইডি সমান 180 ডিগ্রি মাইনাস এটা 95 ডিগ্রি, এটা হবে 85 ডিগ্রি। আবার এটা সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণ আর এই কোণ একান্তর কোণ। বিই সমান্তরাল ডিজি, অতএব এই কোণটা এর নাম জিডিই কোণ সমান একান্তর কোণ, এর নাম হচ্ছে বিইডি। এই কোণটা আর এই কোণটা সমান। আবার এই কোণ 85 ডিগ্রি বেরিয়েছে, তাহলে এটা লিখতে পারি 85 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 85 ডিগ্রি। এবার মোট কোণ ইডিএফ, কোণ ইডিএফ সমান এটা 85, এটা 25, 85 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 110 ডিগ্রি। এই পুরোটা যদি 110 ডিগ্রি হয়, এই কোণটা আর এই কোণটা সমান হয়, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেটি বিপরীত অন্তস্থ কোণের সাথে সমান হয়। এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ এটা এর সমান হবে। তাহলে এটা যখন 110 ডিগ্রি হলো, অতএব কোণ সিবিই সমান 110 ডিগ্রি। 20 সেমি ও 12 সেমি ব্যাসার্ধের দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটির একটি জ্যা অপর বৃত্তটি স্পর্শক হলে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে দুখানা এককেন্দ্রীয় বৃত্ত এঁকে নিতে হবে। তাহলে এটা হলো বড় বৃত্ত,
একই কেন্দ্রে এটা হলো ছোট বৃত্ত, এটা হলো জ্যা, যেটা ছোট বৃত্তের স্পর্শক। এখান থেকে এই যে এই দৈর্ঘ্য, এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধ বলা আছে, এটা 12 সেন্টিমিটার বলা আছে। আর এখান থেকে এই পর্যন্ত এটা বড় বৃত্তের ব্যাসার্ধ, এই বড় বৃত্তের ব্যাসার্ধ বলা আছে এখানে 20 সেন্টিমিটার। এখান থেকে এই পর্যন্ত এটা হলো 20 সেমি। তো আমাকে কি বের করতে হবে? এই জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। ও কেন্দ্রীয় বৃত্ত এবি হলো জ্যা, এখানে পি নাম দিলাম, এখানে কিউ নাম দিলাম। এরপরে কি করব? এরপরে ও এ যুক্ত করে দেব। তাহলে আমরা যদি এখান থেকে এ কিউ পেয়ে যাই, তাহলে এবি হবে এ কিউ এর ডবল। তাহলে এ কিউ পাওয়ার উদ্দেশ্য এখান থেকে এই পর্যন্ত 12 সেন্টিমিটার, আর বড় বৃত্তের ব্যাসার্ধ এটা 20 সেন্টিমিটার, তাহলে এটাও 20, এখান থেকে এটা 20, আবার এখান থেকে এটাও 20। তো এখানে এ ও এ কিউ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও এ কিউ এর ও কিউ সমান 12 সেমি, আচ্ছা ও এ সমান 20 সেমি, তারপরে এ কিউ এর মান বের করতে হবে, এ কিউ এর মান। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র এটা। পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে ও এ আছে 20 সেন্টিমিটার, তাহলে দেবো 20 স্কোয়ার। এ কিউ এর মান বের করতে হবে, এ কিউ স্কোয়ার। ও কিউ এর মান 12, এটা হবে 12 স্কোয়ার। তাহলে 20 20 এটা 400 হয়ে গেল, সমান এ কিউ স্কোয়ার প্লাস 12 12 144। তাহলে এ কিউ স্কোয়ার সমান 400 মাইনাস 144 সমান 256। আমরা জানি যে 16 স্কোয়ার সেটা সমান 256 হয়, অতএব এ কিউ সমান 16, অতএব এবি সমান, এবি হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য, 16 এর ডবল সমান 32 সেমি। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য পেলাম 32 সেন্টিমিটার। এরপরে 4-এর 7, একটি সরলরেখা ত্রিভুজ এবিসি এর এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে এমনভাবে ছেদ করলো যে এডি বাই বিডি সমান এই বাই ইসি, কোণ এডিই সমান কোণ এসিবি। তাহলে এবি সমান x সেন্টিমিটার হলে এসি এর দৈর্ঘ্য কত? তো এখানে এবিসি ত্রিভুজ এ বি সি, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর আচ্ছা ডিওই বিন্দু এমনভাবে আছে যেন এডি বাই বিডি, এডি সেখান দিয়ে এডি বাই বিডি সমান এই বাই ইসি। এটা ডি, এটা ই, এমনভাবে আছে যেন এডি বাই বিডি সমান এই বাই এসি হয়। তাহলে ঠিক আছে, এবার এডিই কোণ সমান এসি বি কোণ, এ ই ডি এই কোণটা সমান এ সি বি এই কোণটা, হ্যাঁ এই কোণটা তো সমান হবেই না, এই কোণটা সমান হয়ে বলা যাবে না, এটা সমান্তরাল হলে তবে এটা সমান হয়ে বলা যাবে, এখানে সমান্তরাল বলা নেই,
সেই জন্য এই কোণ দুটো সমান বলা যাচ্ছে, বা এই অনুপাতটা বলা ছিল সেখান থেকে সমান বলা যাবে। যাই হোক, এবি এখানে আছে, এবি সমান x সেন্টিমিটার, তাহলে এসি এর দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে দেখো, এখানে এডি বাই বিডি, এডি বাই বিডি সমান এই বাই ইসি। এখানে এইডি ছিল, এইডি না এডি, এডি এই কোণটা না, এই কোণটা, এডি সমান এসিবি, এসিবি এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এখানে ছবিটা এভাবে না এঁকে আমরা এভাবে আঁকতে পারি। ডিই। তাহলে এখানে যে এ বি সি ত্রিভুজ আছে আর এ ডি ই ত্রিভুজ আছে, এর এই কোণ এবং এই কোণ সমান। আচ্ছা, এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে কি হলো যে এই দুটো ত্রিভুজের এই কোণটা কমন কোণ, ছোট ত্রিভুজের কোণ আবার বড় ত্রিভুজের কোণ। তারপরে এটা এই কোণটা আর এই কোণটা সমান বইতে বলা আছে, তাহলে বাকি দুটো কোণও সমান হবে, অর্থাৎ ত্রিভুজ দুটো সদৃশ কোণী। তো ত্রিভুজ কোণটা এবিসি এবং এডিই সদৃশ কোণী। এবার এখানে একটা ব্যাপার, যে এবি বাহুর সদৃশ বাহু হচ্ছে এই, আর এসি বাহুর সদৃশ বাহু এডি, বিসি বাহুর সদৃশ বাহু ডি। ঠিক আছে, তাহলে এটা আমরা কাজে লাগাবো। তো এর থেকে আগে কতদূর কী করা যায় দেখে নিই। এখানে আছে এডি বাই বিডি, এডি বাই বিডি উল্টে লিখব, বিডি বাই এডি সমান ইসি বাই এই। উভয় পক্ষে যদি 1 যোগ করি, তাহলে বিডি বাই এডি প্লাস 1 ইজ ইকুয়াল টু এসি বাই এই প্লাস 1। তো এখানে এডি লসাগু আর এদিকে এই লসাগু, এখানে পাচ্ছি বিডি প্লাস এডি আর এখানে পাচ্ছি ইসি প্লাস এই, ইসি প্লাস এই। তো বিডি আর এডি, বিডি আর এডি অর্থাৎ এবি বাহুকে বোঝাচ্ছে, উপরেরটা এবি বাহু আর নিচেরটা হচ্ছে এডি বাহু, আর ওপরটা হচ্ছে এসি বাহু, নিচেটা হলো এই। তাহলে এই পর্যন্ত থাক। এবার এখানে যে ত্রিভুজ সদৃশ কোণী, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিই সদৃশ কোণী, তাহলে এখানে বলা যায় অতএব এর বড় যে ত্রিভুজটা, এর এবি আর এসি, এবি বাই এসি সমান ছোট ত্রিভুজের, আচ্ছা এবি এর সদৃশ বাহু এই, এসি এর সদৃশ বাহু এডি, তাহলে এখানে হবে এই বাই এডি। এটা হলো, তো আমরা এখানে পেলাম এবি বাই এডি। তো এই জায়গাটা একটু জায়গা পাল্টে লিখলে এবি বাই এসি সমান এডি বাই এই লিখতে পারি, এডি বাই এই। এবার এখানে দেখো, এখানে এডি বাই এই, তাহলে এডি বাই এই সমান এটা পেয়েছি, আর এডি বাই এইটা এখানে উল্টে আছে। তাহলে এই জায়গাটা আরেকটু মডিফাই করে নিই, এখানে এই বাই এডি এটাই উল্টে লিখলাম, তাহলে এই সাইডটা উল্টে লিখবো, সমান এসি বাই এবি। আচ্ছা, তাহলে এই জায়গাটা মাথায় রাখবে, এই জায়গাটা এই বাই এডি সমান এসি বাই এবি। এই বাই এডি, এই বাই এডি এর জায়গাতে এসি বাই এবি লিখব, এসি বাই এবি। এবার এটা আর এটা দেখি, এর নিচে এবি বাই এসি, এর উল্টো এসি বাই এবি আছে, তাহলে বজ্রগুণ করলে পাই এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার। আর এবি মানে আমরা জানি এক্স, এক্স স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার সমান যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এসি সমান এক্স। তাহলে এসির মান প্রশ্নের মধ্যে জানতে চাওয়া হয়েছে, সুতরাং এসির মান আমরা পেলাম এক্স।
এরপরে আছে যদি কস আলফা সমান 5/13 এবং 0 ডিগ্রি ইজ লেস দেন আলফা ইজ লেস দেন 90 ডিগ্রি হয়, তবে দেখাও যে কট আলফা প্লাস কোসেক আলফা ইজ ইকুয়াল টু 1.5। তাহলে কস আলফা দেওয়া আছে, আমাকে এখান থেকে কট এবং কোসেক আনতে হবে। তাহলে কস থেকে প্রথমে সাইনে নিয়ে যাই, তাহলে সাইন পেলে সেখান থেকে কট আর কোসেক পেয়ে যাব। তো এখানে লিখব যে আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 5/13। এখান থেকে আমি সাইন স্কোয়ার আলফার মান বের করার চেষ্টা করছি। সাইন স্কোয়ার আলফা সমান, না এটা আছে, আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার আলফা সমান 1 মাইনাস কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফাটা ডান দিকে লিখলাম, সমান 1 মাইনাস কস আলফার মান 5/13 আছে, 5/13 তার হোল স্কোয়ার সমান 1 মাইনাস 5 5 25, 13 13 1 6 9। তাহলে পেলাম 169 লসাগু, তাহলে উপরে হবে 1 6 9 মাইনাস 25 অর্থাৎ 144/1 6 9 অর্থাৎ 12/13 তার হোল স্কোয়ার। সাইন স্কোয়ার আলফা সমান 12/13 তার হোল স্কোয়ার, অতএব সাইন আলফা সমান 12/13। তাহলে সাইন আলফা পেয়ে গেলাম। এরপর আমাকে পেতে হবে কট আলফা। কট আলফা সমান আমরা জানি কস আলফা বাই সাইন আলফা। তাহলে এখানে কস আলফা যেটা আছে, কস আলফা আছে 5/13, 5/13, আর সাইন আলফা আছে 12/13। সরল করে লিখলে পাই 5/13 ইন্টু এই ভাগ একে ইন্টু দিলাম, তাহলে 13/12 হয়ে যাবে, অর্থাৎ এই ভগ্নাংশটাকে উল্টে লিখতে হবে। 13 13 কেটে গেল, তাহলে হলো 5/12। ও এটা কট আলফা পেয়েছি, আর একটা বের করতে হবে কোসেক আলফা। কোসেক আলফা সমান, কোসেক মানে আমরা জানি 1/sin আলফা সমান 1/sin আলফার মান 12/13, তাহলে সমান লিখব 1 আছে বলে এটা 13/12। অতএব কট আলফা প্লাস কোসেক আলফা সমান, কট আলফার মান 5/12, কোসেক আলফার মান 13/12। 12 12 লসাগু 12, 12 দিয়ে 12কে ভাগ করলে 1 পাই, 5 1 5, 12কে 12 দিয়ে ভাগ করলে 1 পাই, 13 1 13, তাহলে 18/12, 6 দিয়ে কাটাকুটি করলে 3 2 সমান 3 2 মানে 1.5। তাহলে 1.5 প্রমাণ করতে বলা ছিল, এখানে লিখব প্রুভড। এরপরে 9 দাগ, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে দেখাও যে এটা সমান 1, এটা সমান 1 দেখাতে হবে। এখানে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস কস স্কোয়ার আলফা, 1 প্লাস কট স্কোয়ার বিটা, 1 প্লাস টেন স্কোয়ার বিটা। এটার মান 1 দেখাতে হবে। তো এখানে সমান লেখা যায়, আমরা 1 প্লাস কট স্কোয়ার বিটা সমান কী লিখতে পারি, আর 1 প্লাস টেন স্কোয়ার বিটা সমান কী লিখতে পারি। আমরা দুটো সূত্র জানি, একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটা জানি। আর জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা জানি। তো এখানে 1 প্লাস কট স্কোয়ার থিটা আছে, 1 প্লাস কট স্কোয়ার থিটা, অর্থাৎ এটা এদিকে নিয়ে গেলে 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়ে গেল, সেটা সমান কোসেক স্কোয়ার থিটা, এবং 1 প্লাস টেন স্কোয়ার থিটা যেটাকে আমি সেক স্কোয়ার থিটা লিখতে পারি। তো তাহলে এই জায়গাটা কি, এই জায়গাটা চেঞ্জ করে নিই, 1 মাইনাস সাইন স্কোয়ার। এখন আলফা বিটা যেহেতু পূরক কোণ, তাহলে আলফা দেখো আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে আমরা আলফা সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা, আলফার জায়গাতে লিখব 90 ডিগ্রি মাইনাস বিটা।
1 মাইনাস এটা কস স্কোয়ার আলফার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস বিটা, আর 1 প্লাস কট স্কোয়ার থিটা এটার জায়গাতে লিখতে পারি 1 প্লাস কট অর্থাৎ কোসেক স্কোয়ার বিটা, আর 1 প্লাস টেন স্কোয়ার বিটা এই যে লিখতে পারি সেক স্কোয়ার বিটা সমান 1 মাইনাস এটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, অর্থাৎ এটা হবে কস স্কোয়ার বিটা 1 মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হবে সাইন 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, তারপরে আছে কোসেক স্কোয়ার বিটা, তারপরে আছে সেক স্কোয়ার বিটা। তো 1 মাইনাস কোস স্কোয়ার বিটা এটা হলো সাইন স্কোয়ার বিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা এটা হলো কোস স্কোয়ার বিটা, কোসেক স্কোয়ার বিটা 1 বাই সাইন আমরা জানি কোসেক হয়, তাহলে 1 বাই সাইন স্কোয়ার বিটা, এটা হলো সেক অর্থাৎ 1 বাই কস স্কোয়ার বিটা, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1, এখানে লিখব প্রমাণিত। এরপরে 10 আছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই বর্গ সেমি হলে গোলকটির নয়, এখানে অর্ধগোলকটির হবে, অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? তো ব্যাসার্ধ ধরে নিই, মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার, অতএব আয়তন সমান 2/3 পাই r কিউব, তাহলে এই 2/3 এটা ঘন সেমি, এটা বলা আছে 144 পাই, তাহলে লিখব প্রশ্নানুসারে 2 পাই r কিউব বাই 3, অর্থাৎ এটাকে এইভাবে লিখলাম সমান 144 পাই, এখান থেকে r এর মান বের করতে হবে, r কিউব সমান 144 পাই, এই যে 2 পাই বাই 3 উল্টে লিখব 3 বাই 2 পাই, এটা 72 হলো, তাহলে 3 ইন্টু 72, 3 দুগুণে 6, 3 সাথে 21, 216, তাহলে 216কে যদি উৎপাদকে ভাঙি তাহলে যদি 1টা 2 1টা 3 1টা 2 এভাবে নিই, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 6 6 6, অর্থাৎ এই যে r কিউব সমান পেলাম 6 কিউব বা r সমান 6, অতএব অর্ধগোলকটির ব্যাস এটা ছিল ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ থেকে ব্যাস বের করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়, সমান 6 দুগুণ 12 সেমি। তারপর আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার, আমরা জানি ভূমি বৃত্ত হয়, তার ক্ষেত্রফল 154 বর্গ সেমি এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তো আমাকে ভূমির ব্যাসার্ধ বের করতে হবে, সেখান থেকে ভূমির পরিধি বের করতে হবে, ভূমির পরিধির সাথে উচ্চতা গুণ করলে তবে পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো। তাহলে প্রথম কাজ হবে এখান থেকে ব্যাসার্ধ বের করা, ক্ষেত্রফল দেওয়া আছে 154 বর্গ সেন্টিমিটার, তাহলে মনে করি ভূমির ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার, লম্ব বৃত্তাকার
চোঙটির ভূমি বৃত্তাকার, সেই জন্য লিখলাম বৃত্তাকার। ভূমির ক্ষেত্রফল সমান 2πr, ক্ষেত্রফলের সূত্র। আর 2πr সমান দেওয়া আছে 154, বা 2 × 22^7 × r সমান 154, 22 × 44, অর্থাৎ 44r/7 সমান 154, বা r সমান 154 × 44/7, এটা এখানে হবে 7/44, 11 দিয়ে 4 × 44, আর এখানে 11 দিয়ে কাটলে 11 × 11, 15 থেকে 11 গেলে 4 থাকে, 4 পিঠে 4 44, 4 × 44, তারপরে 2 × 2 = 4, 7 × 2 = 14, তাহলে আর সমান 7 × 7 = 49/2, এটা হচ্ছে ব্যাসার্ধ। 49/2 সেন্টিমিটার এটা ব্যাসার্ধ। তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2πr। আচ্ছা, এখানে πr² ছিল, এখানে ছিল πr² সমান 154, বা পাই মানে 22^7, r² সমান 154, বা r² সমান 154 × 22^7, ডান দিকে গেলে ওটা 7 × 22 হবে, 11 × 2 = 22, আর এটা 11 × 11, 4 × 44, 7 × 2 = 14, তাহলে 7 × 7 = 49। তো এখান থেকে পাওয়া যায় r সমান 49 বর্গমূল 7। তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2πrh, 2πrh সমান 2 × π এর মান 22^7 × r এর মান 7 × h, এখানে উচ্চতা, তাহলে h 5 সেন্টিমিটার দেওয়া ছিল, 5 সেন্টিমিটার, তাহলে এটা বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল 7 7 কেটে দিলাম, 5 × 2 = 10, 22 10 = 220, তাহলে এটা 220 বর্গ সেন্টিমিটার। নেক্সট আছে 12 দাগ। 8 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার 11 17 23 12 9 18 9 28 19 21। প্রশ্নপত্রে ত্রুটি থাকার কারণে প্রত্যেক ছাত্রের নাম্বারের সঙ্গে 5 যোগ করা হলো, তাদের গড় নাম্বার কত হবে? তো এখানে গড় বের করার গড় নাম্বার আছে, এখানে প্রথমে গড় বের করতে হবে। তো এখানে যে কয়টা সংখ্যা আছে 8 জন ছাত্র, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে তাদের মানে 5, তাদের না, এখানে লিখবো ছাত্রদের নাম্বারের যোগফল সমান 11 17 23 12 9 28 19 21, তাহলে পরপর যোগ করতে হবে। তাহলে 19 আর 21 হয়ে গেলে 40, 40 আর এখানে 28, 40 আর 28 68, 68 69 70 71 72 73 74 75 76, 77 আর 10 67, 67 আর 2 69 69 69, আর এখানে যদি 20 ধরি তাহলে 69 আর 20 89, অর্থাৎ 89 আর 3 92, 92, আর এখানে আচ্ছা 92 পর্যন্ত, এই পর্যন্ত, আর এখানে হচ্ছে 11 আর 17 28, তাহলে 92 আর 28 যোগ করতে হবে,
012, তাহলে সমান 120 যোগফল। এরপরে 5 নাম্বার করে বাড়ানো হয়েছে, যোগ করা হয়েছে। তাহলে প্রশ্নপত্রে ত্রুটি থাকায় প্রত্যেক ছাত্রের প্রাপ্ত নাম্বারে, তাহলে প্রতি ছাত্রের প্রাপ্ত নাম্বারে 5 নাম্বার করে যোগ করলে নতুন যোগফল হয় ওদিকে যোগফল হয়েছিল 120, এবার 8 জন ছাত্র প্রত্যেককে 5 করে দেওয়া হয়েছে, তাহলে মোট দেওয়া হবে 5 × 8 = 40, তাহলে 120 + 40 সমান 160, অতএব গড় সমান 160কে মোট ছাত্রের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 8 × 2 = 16, তাহলে গড় হলো 20। আর এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।